যুগের পর যুগ ধরে গুপ্তধনের লোভে মানুষ কত কিছুই না করে। মানুষ খুন করা থেকে শুরু করে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। আর এই লোকটা তো গোটা একটা সেনাবাহিনীর দলকেই টাকা দিয়ে নিয়ে গিয়েছে ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর একটা দ্বীপে। কিন্তু ওখানে যাওয়ার পর তারা গুহার মধ্যে এমন সব ক্রিয়েচারদের মুখোমুখি হয় যারা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই জায়গায় আটকে আছে। তো বন্ধুরা, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আর গুপ্তধনের আড়ালেই বা এখানে কি চলছে, এই সব কিছুই দেখবো আমরা আজকের মুভির গল্প ডেড মাইনে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করি গুপ্তধন উদ্ধারের এক অ্যাডভেঞ্চারাস জার্নি। গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার একটা দ্বীপে, যেখানে আমরা গ্যাংস্টারদের একটা গ্রুপ দেখতে পাই। তারা আসলে জঙ্গলে তল্লাশি চালানোর সময় কিছু জিনিস খুঁজে পেয়েছে। এই জিনিসগুলো বেশ প্রাচীন, যার ব্ল্যাক মার্কেটে অনেক দাম। এগুলো বিক্রি করে তারা রাতারাতি প্রচুর টাকা কামাতে পারবে। এই জন্যই তাদেরকে এত খুশি দেখাচ্ছে। তাদের মধ্যে একজন লোক তখন পাশে টয়লেট করতে যায়, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে মাটিতে সে একটা মাস্ক খুঁজে পায়। এটা লোহা দিয়ে তৈরি করা ছিল, আর এই ধরনের মাস্ক তো বর্তমানে কেউ ব্যবহার করে না। তাই এটা দেখে সে খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে এখানে এটা এলো কিভাবে। এরপর সে ওই জায়গাটি আরেকটু এক্সপ্লোর করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। তখনই পাহাড়ের মাঝখানে সে একটা ছোট সুড়ঙ্গ দেখতে পায়। এই সুড়ঙ্গ দেখে আবার তার মনে প্রচন্ড কৌতূহল জেগে বসে যে এর ভেতরে কি থাকতে পারে। তাই সে তার সঙ্গীদেরকে না জানিয়ে একা একাই গুহার মধ্যে চলে যায়। তার ধারণা ছিল এখানে সে প্রাচীন কিছু জিনিস খুঁজে পাবে, তাই সেগুলোকে একা পাওয়ার লোভে সে এমন কাজ করেছে। ভেতরে প্রবেশ করতেই তো সে একদম চমকে যায়, কারণ গুহাটির বাইরে থেকে ছোট দেখালেও ভেতরে অনেক বড়। সেখানে আলাদা আলাদা চেম্বার রয়েছে, যেন মনে হচ্ছে এটি অনেক যত্ন করে কেউ নিজে হাতে বানিয়েছে। কিন্তু ওই লোকটির তো কোনো ধারণায় ছিল না যে সে আসলে কোন জায়গায় এসে পড়েছে। এরপর হঠাৎ করে লোকটি যখন সামনে পা বাড়ায়, অমনি পায়ের নিচের মাটি ধসে যেতে শুরু করে। মনে হচ্ছিল ঠিক ওই জায়গার নিচে আরও একটা চেম্বার রয়েছে। লোকটির পা তখন নিচে আটকে যায় আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউ না থাকায় তার চিৎকারের আওয়াজেও কেউ সাহায্য করতে ছুটে আসে না। বেচারা তো ভেতরে পড়ে গিয়ে পুরো অন্ধকার জগতের মধ্যেই ডুবে যায়। আর এরপরেই পার হয়ে যায় অনেকগুলো বছর। আমরা সেই একই দ্বীপে কিছু এক্সপ্লোরারদের দেখতে পাই। তাদের এই দলে কিছু সৈনিকও আছে। তাদের দেখে মনে হচ্ছে যে তারা এখানে কোনো গুপ্তধনের খোঁজে এসেছে। তাদের মধ্যে বেন নামের একজন ধনী ব্যবসায়ীও আছে। সে এখানে তার প্রেমিকাকেও নিয়ে এসেছে। আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানি সেনারা এখানে অনেক বাংকার বানিয়েছিল, আর তার ধারণা যে ওই বাংকারের মধ্যে অনেক দামি জিনিস থাকতে পারে। বেনের আসলে পুরনো জিনিসের কালেকশন জমানোর খুব শখ। সে একজন ক্যাপ্টেন আর বেশ কয়েকজন সৈনিককে টাকাও দিয়েছে, যাতে করে তারা তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। তাদের সঙ্গে জেভিকা নামের একজন অ্যাস্ট্রোলজিস্টও আছে, যে আবার তাকে এই সমস্ত পুরনো জিনিস গবেষণার কাজে সাহায্য করবে। তো আপাতত তারা সবাই এই দ্বীপটি এক্সপ্লোর করছে, কারণ এখনও তারা কিছুই খুঁজে পায়নি। ক্যাপ্টেন তো তার সৈনিকদের নিয়ে এটা সবসময় নিশ্চিত করার চেষ্টা করছে যে বেন আর তার প্রেমিকার যেন কোনো ক্ষতি না হয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, তারা যেভাবেই হোক তাদের সুরক্ষা দেবে। ক্যাপ্টেন কমান্ডো মেনে সব সৈনিকরা তখন আলাদা আলাদা দিকেই ছড়িয়ে পড়ে, কিন্তু তখনই হঠাৎ করে এক জায়গা থেকে একটা সৈনিকের চিৎকার শোনা যায়। এইটা দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায় এবং তাকে বাঁচাতে ছুটে যায়। কিন্তু গিয়ে দেখতে পায় যে একটা গুহার ভেতর থেকে একজন মানুষের কঙ্কাল বেরিয়ে আসছে। বেন আর তার প্রেমিকা তো বেশ ঘাবড়ে যায়। তবে পরে জানা যায় যে অন্য একজন সৈনিক তাদের সঙ্গে মজা করছিল। সে আসলে সবাইকে একটু ভয় দেখানোর চেষ্টা করছিল, যে বিষয়টা আবার ক্যাপ্টেনের মোটেও পছন্দ হয় না। তাই সে ওই সৈনিককে অনেক বকাঝকা করে। তবে এই কথার ফাঁকেই তারা ওখানে একটা বাংকার খুঁজে বের করে। বেন জেসিকাকে বলে যে তোমার ভেতরে যাওয়া উচিত, যাতে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাওয়া যায়। কিন্তু জেসিকা ওই জায়গায় প্রথমে যেতে কিছুটা ভয় পাচ্ছিল। তাই বেন ক্যাপ্টেন এবং সৈনিকদেরকে বাইরে থাকতে বলে নিজে জেসিকার সঙ্গে ভেতরে যায় তাকে সাহায্য করার জন্য। ভেতরে পৌঁছে তারা দুজন সব অদ্ভুত জিনিসগুলো দেখতে শুরু করে। এদিকে বাইরে তখন ক্যাপ্টেন এবং সৈনিকদের মধ্যে কথা হচ্ছিল যে বেন আসলে এখানে কেন এসেছে। নিজের জীবন ঝুঁকিতে ফেলে তার এতদূর আসা, তাও আবার শুধুমাত্র একটা বাংকারের জন্য, এটা একদম বোকামির কাজ। এদিকে ওই বাংকারের ভেতরে খোঁজাখুঁজি করার সময় বেন এবং জেসিকা দুইজনই জাপানি সৈনিকদের মৃতদেহ খুঁজে পায়। সেগুলো একদম কঙ্কাল হয়ে গিয়েছে, তবে তাদের ব্যাজ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা জাপানি সেনা ছিল। সবকিছু দেখার পর জেসিকা শুধুমাত্র এতটুকুই বলে যে তারা লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু সে বেনকে বিস্তারিত কিছুই না বলে তাকে বাইরে নিয়ে আসে। সেই অজানা জিনিসটি পাওয়ার জন্য তাদেরকে আরেকটু সামনে এগোতে হবে, যার জন্যই মূলত জেসিকা এখানে এসেছে। এরপর আমরা সে জনশূন্য দ্বীপটির দৃশ্য দেখতে পাই। সেখানে এত গাছপালা আছে যে কোনো সৈনিকদের লুকিয়ে থাকার জন্য একটা সেরা জায়গা। আর এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই দ্বীপটিকেই বেছে নিয়েছিল।
এখান থেকে তারা শত্রুদের উপর নজর রাখত এবং খুব সহজেই হামলা করত। তো ভ্রমণ করতে করতে তারা সবাই একটা খুব পুরনো খনি এলাকায় পৌঁছায়। সেই খনিটি বহু বছরের পুরনো ছিল এবং প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে তারা খনির ঠিক নিচে একটা দরজা দেখতে পায়। এই দরজা যে কতটা ভেতরে গিয়েছে বা ভেতরে কি আছে সেটা পুরোপুরি একটা রহস্য। ক্যাপ্টেন তখন পরামর্শ দেয় যে হয়তো আমাদের ভেতরে যাওয়া ঠিক হবে না, কিন্তু বেনের মধ্যে প্রবল কৌতূহল কাজ করে। সে যে কোনো মূল্যে ভেতরে গিয়ে দেখতে চায় যে সেখানে আসলে কি আছে। যদি কোনো প্রাচীন জিনিস থাকে তবে সেটা নিজের কাছে রেখে দেবে। এখানে তো আসলে ক্যাপ্টেন একদম নিরুপায় ছিল, কারণ তাকেই তো বেন টাকা দিয়ে নিয়ে এসেছে। বেন যা বলবে এখন তাকে তাই করতে হবে। অর্থাৎ তারা সবাই এখন ভেতরে গিয়ে এক্সপ্লোর করার জন্য প্রস্তুত। কিন্তু হঠাৎ করে তখন ওপর থেকে কিছু গ্যাংস্টার গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেখানে এতটাই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যে সবাই খনির ভেতরে দৌড়ে পালায়। তো যখন প্রায় সবাই খনির ভিতরে ঢুকে পড়েছে তখনই গ্যাংস্টাররা সেখানে একটা গ্রেনেড ছুড়ে মারে। গ্রেনেডটি এত জোরে ফাটে যে খনির প্রবেশ পথটাই পুরো উড়ে যায়। ক্যাপ্টেনের একজন সৈনিক তাদের বাঁচাতে গিয়ে তো পাথরের নিচে চাপা পড়ে যায়। সেই বিস্ফোরণে খনি এলাকার অর্ধেকের বেশি অংশ ধসে পড়ে। অর্থাৎ এখন এটা পুরোপুরি পরিষ্কার যে তারা সবাই এই এলাকার ভেতরে ফেসে গিয়েছে। কিন্তু এটা তো বোঝা যাচ্ছে না যে গ্যাংস্টাররা তাদের অবস্থান সম্পর্কে জানলো কিভাবে, আর তারা হঠাৎ করে কেনই বা হামলা করলো। এই সবটাই তাদের কাছে অনেক রহস্য লাগছে। তখন সবাই প্রশ্ন করতে শুরু করে যে এটা কিভাবে হলো। অনেক ভেবেচিন্তে বেন এরপর অবশেষে সবার কাছে আসল সত্যিটা প্রকাশ করে। সে বলে যে অনেক বছর আগে আমার বাবাও এই দ্বীপে এসেছিলেন এবং তার বিশ্বাস ছিল যে এখানে বিশাল পরিমাণ সোনা এবং গুপ্তধন রাখা আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তা খুঁজে পায়নি। এই কথাটি শুধু বেন এবং জেসিকাই জানত এবং এটাই তাদের এখানে আসার মূল কারণ ছিল। বেন তখন অনুমান করে যে হয়তো যেসব গ্যাংস্টাররা তাদের উপর হামলা করেছে তারাও এই রহস্যের কথা জানে, আর এই কারণেই তারা সবাই এখন বিপদের মুখে পড়েছে। ক্যাপ্টেন তো তার এই কথা শুনে প্রচন্ড রেগে যায়, কারণ বেন এই বিষয়গুলো তাকে আগে জানায়নি। শুধু শুধু সে এখানে তার সৈনিকদের নিয়ে এসে একটা ঝামেলায় পড়ে গেল। আসলে তার একজন সৈনিক মারা যাওয়াতে ক্যাপ্টেন প্রচন্ড ভেঙে পড়েছিল এবং সিদ্ধান্ত নেয় যে তিনি তার লোকদেরকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাবেন। পরিস্থিতি যাই হোক না কেন তিনি আর বেনের সঙ্গে এক মুহূর্ত থাকতে চান না। বেন এবং জেসিকাও বিষয়টি বুঝতে পারে, কিন্তু ফেরার পথ তো বন্ধ হয়ে গিয়েছে। বড় বড় পাথর পড়ে পুরো রাস্তাতেই আটকে গেছে। অর্থাৎ তাদের বাইরে যাওয়ার জন্য এখন অন্য কোনো পথ খুঁজতে হবে। এরপরই তো ক্যাপ্টেন এবং বাকি সৈনিকরা সামনে এগিয়ে চারপাশ দেখতে শুরু করে। হঠাৎ করে তারা সামনে একটা রাস্তা দেখতে পায়। তখন ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে যে গুহাটিকে বাইরে থেকেই ছোট মনে হয়, কিন্তু যতই নিচের দিকে নামছিল ততই বুঝতে পারছিল যে এটা তো সবে মাত্র শুরু। ভেতরে আবার একটা বিশাল বাংকার বানানো হয়েছে, আর সেখানে যে কি অদ্ভুত জিনিস থাকতে পারে তা কিছুক্ষণ পরেই পরিষ্কার হয়ে যাবে। তো ক্যাপ্টেন এবং সৈনিকদের পেছনে পেছনে সবাই বেশ ভয়ে সামনে এগোচ্ছিল। সিঁড়ি দিয়ে নামার পর তারা একটা কাঠের পোলের ওপর আসে। প্রথমে মনে হয়েছিল পোলটি ভেঙে যাবে, কিন্তু সেটি এখনো বেশ মজবুত। আর পোলের ওপর পা রাখতেই তো হঠাৎ করে সেখানকার আলোগুলো জ্বলে ওঠে। ক্যাপ্টেন সবাইকে তখন থামতে বলেন, কারণ যে কোনো জায়গায় শত্রু থাকতে পারে। এখানে বড় বড় জাপানি পতাকা লাগানো আছে, যেগুলো আবার বহু বছরের পুরনো। কিন্তু ক্যাপ্টেন একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারছেন না, যদি এই সবকিছু কয়েক দশক পুরনো হয় তবে এখানকার আলোগুলো নিজে থেকে জ্বলে উঠল কিভাবে। এত দীর্ঘ সময় তো কোনো জেনারেটর চালু থাকা সম্ভব নয়। এর মানে হলো নিশ্চয়ই কেউ তাদের উপর নজর রাখছে, আর এই বিষয়ে তাদেরকে চরম সতর্ক থাকতে হবে। ক্যাপ্টেন ধীরে ধীরে সামনে এগিয়ে যান এবং কাঠের এই পোলটিও পার হন। এরপর তাদের দল একটা স্টোর রুমের মতো দেখতে চেম্বারে গিয়ে পৌঁছায়। সেখানে প্রচুর ঔষধ, এমনকি কিছু মাস্কও রাখা আছে, যেটা আবার সাধারণ শ্রমিকরা ব্যবহার করে না। দেখে মনে হচ্ছিল যে এটা কোনো বৈজ্ঞানিক পরীক্ষা বা এক্সপেরিমেন্টেরই অংশ। আরও কিছুটা তল্লাশি চালানোর পর তারা ওখানে কিছু ছবি আর নথিপত্র খুঁজে পায়। সেখানে লেখা ছিল কিভাবে জাপানি সরকার বন্দী হওয়া মানুষদের উপর অমানবিক অত্যাচার এবং অদ্ভুত সব এক্সপেরিমেন্ট চালাতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের সব পরিকল্পনা, তারা কিভাবে হামলা করবে এবং ভবিষ্যতে কি করবে তার সব তথ্য এইখানেই মজুদ ছিল। ক্যাপ্টেন এই সব কিছুর ওপর একদমই বিশ্বাস করতে পারছিলেন না। জাপানি সৈন্যরা এত বড় গুপ্তধন লুকানোর জন্য এই জায়গা ব্যবহার করবে, এটা তিনি মানতেই চাইছিলেন না। তিনি সরাসরি বলে দেন যে এই সব তথ্য ভুল, আর এখন থেকে আমি এই কাজে বেন আর জেসিকাকেও কোনো সাহায্য করতে পারবো না। ওই সময় আমরা অন্য একজন সৈনিককে দেখতে পাই যে ক্যাপ্টেনের নির্দেশ মতো পাহারা দিচ্ছিল। হঠাৎ করে সেই সৈনিকের মনে হয় যে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সৈনিকটা যখনই পেছনে ফিরে তাকায় অমনি সে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, এই ঘটনা থেকে কিন্তু একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার, এই গুহার ভিতরে তারা একা নেই। এদিকে সৈনিকদের মধ্যে উত্তেজনা আর ভুল বোঝাবুঝি তো বাড়তেই থাকে। সবাই জানতে চাচ্ছিল যে এই জায়গাটা আসলে কি এবং কোথায় গুপ্তধন আছে। আদৌ কি এগুলো সত্যি?
তখনই জেসিকা বেনের দিকে তাকিয়ে সব সত্যি কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও বেন কিছুই ফাঁস করতে চাচ্ছিল না, তবুও জেসিকা ক্যাপ্টেন ও বাকি সৈনিকদের সব সত্য জানিয়ে দেয়। সে বলে যে এই জায়গাটি কোনো খনি এলাকা নয়, এটি আগে একটা হাসপাতাল ছিল, যাকে জাপানি সরকার দখল করে একটা এক্সপেরিমেন্ট ল্যাবে পরিণত করেছিল। এখানে বন্দি সেনাদের উপর এমন সব পরীক্ষা করা হতো যাতে মানুষ অন্য কোনো প্রজাতিতে রূপান্তরিত হয়ে যায়, যারা দেখতে মানুষের মতো হলেও অন্যের নিয়ন্ত্রণে থাকবে। আর ওখানকার ছবি আর নথিপত্র তো জেসিকার এই কথাই প্রমাণ দেয়। তবে সব থেকে অবাক করা বিষয় হলো, এতক্ষণ ধরে তারা যা ভাবছে, মানে স্বর্ণ বা গুপ্তধন, তার কোনো প্রমাণই জেসিকার কাছে ছিল না। সে শুধুমাত্র এতটুকুই বলে যে তোমরা ঘাবড়েও না, গুপ্তধন এখানে কোথাও একটা আছে, খুঁজলেই আমরা পাবো। আর এই স্বর্ণ আর গুপ্তধনের কথা শুনেই তো বাকি সৈনিকদের মনে তখন লোভ জেগে ওঠে। তাদের জীবনে আসলে অনেক টাকার প্রয়োজন ছিল, তাই তারা গুপ্তধনের ব্যাপারে বেশ আগ্রহী হয়ে ওঠে। তখন ক্যাপ্টেন তার সৈনিকদের এমন আচরণ দেখে তো প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়। এদিকে তাদের জন নামের এক সৈনিক তো গ্রেনেড হামলায় গুরুতর আহত অবস্থায় পড়েছিল। সে যে আর কতক্ষণ বাঁচবে তার কোনো নিশ্চয়তাই ছিল না। ক্যাপ্টেন তখন সাফ জানিয়ে দেন যে আমরা আর ভেতরে যাব না, আমরা বরং বাইরে বেরোনোর পথ খুঁজব। তিনি একজন সৈনিকের সাথে নিয়ে সামনে এগিয়ে যান এবং বাকিদের সেই স্টোর রুমে অপেক্ষা করতে বলেন। কিন্তু বেন তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে চায় সবার আগে গুপ্তধন খুঁজে পেতে এবং তার উপর নিজের অধিকার কায়েম করতে। তাই সে প্রেমিকা এবং বাকি কয়েকজন সৈনিককে নিয়ে নিজের মতো করে এগিয়ে যায়। বেনের প্রধান উদ্দেশ্য তো বাইরে বেরোনো নয়, বরং সে এই মিশনের ফায়দা লুটতে চাচ্ছিল, কারণ সে অলরেডি এখানে লাখ লাখ ডলার খরচ করে ফেলেছে। ওদিকে ক্যাপ্টেন আর জেসিকা আহত জনের সঙ্গেই থেকে যায়। তখন ক্যাপ্টেন জেসিকাকে নিজের জীবনের গল্প শোনাতে শুরু করে। তিনি বলেন যে আগে আমি অনেক স্বার্থপর ছিলাম, সেনাবাহিনীতে থাকা সত্ত্বেও শুধুমাত্র নিজের কথাই ভাবতাম। আমি জীবনে অনেক লড়াই করেছি, আর লড়াই করতে গিয়ে অনেক মানুষকে মেরেও ফেলেছি, কিন্তু কিছুদিন আগে আমি এসব ছেড়ে দিয়েছি। এখন আমি কারো প্রাণ নেই না, বরং চেষ্টা করি মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর। ক্যাপ্টেনের এরকম কথা শুনে তো জেসিকাও তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে বেন আর বাকি সৈনিকরা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে নিচের দিকে লোহার জালি লাগানো ছিল। দেখে মনে হচ্ছে এটি একটা বিশেষ কক্ষ, যেখানে ভিন্ন ধরনের কাজ করা হতো। বেন নিচে একটা হেলমেট খুঁজে পায়, যাতে আবার মার্কিন সেনাবাহিনীর নাম লেখা ছিল, অর্থাৎ এখানে নিশ্চয়ই আমেরিকান সৈনিকরা এসেছিল। তারা যখন আরও ভেতরে যায়, তখন সেই ভয়াবহ এক্সপেরিমেন্টের প্রমাণগুলো তাদের চোখে পড়ে। জেসিকার কথা একদম সত্যি ছিল, এখানে বন্দীদের ওপর পৈশাচিক অত্যাচার করা হতো। এমনকি তারা বড় বড় জারে মানুষের শরীরের কাটা অংশ সংরক্ষিত অবস্থায় দেখতে পায়। এদিকে সে আহত সৈনিকজন হঠাৎ করে মেঝের উপর কিছু একটা নড়াচড়া করতে দেখে। তার মনে হচ্ছিল মাটি থেকে কেউ তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই তো মাটির ভেতরে ধসে যেতে শুরু করে, ঠিক যেভাবে গল্পের শুরুতে সেই গ্যাংস্টার তলিয়ে গিয়েছিল। কেউ একজন তখন মাটির নিচ থেকে জনকে টেনে নিয়ে যায়। ক্যাপ্টেন আর জেসিকা এটা দেখা মাত্রই তাকে বাঁচানোর জন্য গর্ত খুঁড়তে শুরু করে। তারা কোনো মতে নিচে পৌঁছালেও দেখতে পায় যে জন অলরেডি মারা গিয়েছে। তার পুরো শরীর এমনভাবে গলে যাচ্ছিল যেন কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে। আর সেখানে তারা তখন আরও অনেক মানুষের কঙ্কাল পড়ে থাকে দেখে। আর এটা দেখে কিন্তু পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল এই গুহার ভিতরে এমন কেউ আছে যে মানুষকে নির্মমভাবে মেরে খেয়ে ফেলে। হঠাৎ করে এমন দৃশ্য দেখে তো জেসিকার ক্যাপ্টেন কোনো মতে এই ধাক্কা সামলানোর চেষ্টা করছিল। ঠিক তখনই আবার তাদের উপর হামলা হয়, আর দুজনে তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যেই সৈনিকটা সোনা খুঁজতে আলাদা হয়ে গিয়েছিল, তার উপরও কেউ এসে আক্রমণ করে। আর এটা ছিল সেই রূপান্তরিত জীব, যাদের শরীর পুরোপুরি গলে গিয়েছে এবং মুখে আবার লোহার মাস্ক পরা। এদেরকে দেখে বোঝার উপায় নেই যে এরা কি আসলে মানুষ না জানোয়ার। তারা সৈনিকদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে তার চোখ দুটোই উপড়ে ফেলে। অদ্ভুত এই জীবগুলো যে মাস্ক পরেছিল, এটা একদম সেই মাস্কের মতোই ছিল যেটা গল্পের শুরুতে গ্যাংস্টার পেয়েছিল। এরপরে তো আস্তে আস্তে আসল রহস্য সবার সামনে চলে আসতে শুরু করে। এখানে থাকা ভয়ঙ্কর জীবগুলো সব সৈনিকদেরকে মারতে থাকে। একটা সৈনিক তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই ক্রিয়েচাররা মানে অদ্ভুত জীবগুলোর সংখ্যায় এত বেশি ছিল যে তার হার মানা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। অন্যদিকে আবার ক্যাপ্টেন আর জেসিকার সামনে মাস্ক পরা অদ্ভুত এক মানুষ এসে দাঁড়ায়। তার হাতে আবার একটা অস্ত্রও ছিল। সে নিজেকে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের একজন জাপানি সৈন্য বলে পরিচয় দেয়। ক্যাপ্টেন আর জেসিকা তখন মাথা নত করে তাকে শান্ত করার চেষ্টা করে। সে জাপানি সৈন্যটা বলে যে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জিতে গিয়েছি এবং এখন শুধুমাত্র চারিদিকে জাপানিদেরই রাজত্ব, তবে যুদ্ধ এখনো থামেনি। আর এই বিশ্বাসের কারণে সে যুদ্ধের পর থেকে এই গুহার ভিতরেই রয়ে গিয়েছে আর কখনো বের হয়নি।
কিন্তু জেসিকা তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে জাপান তো যুদ্ধে হেরে গিয়েছে এবং তারা অনেক আগে আত্মসমর্পণ করেছে। এখন তো 21 শতাব্দী চলছে। এই কথা শুনেই তো জাপানি সৈন্যটা পুরো হতবাক হয়ে যায়। সে তখন প্রচন্ড ইমোশনাল হয়ে তো কান্নায় ভেঙে পড়ে। এরপরে ক্যাপ্টেন আর জেসিকা সেই সৈন্যকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারা জানতে চায় যে তার এই দশা কিভাবে হলো আর এত বছর সে এখানে কিভাবে বা বেঁচে আছে। তখন সে বলে যে জাপানি বিজ্ঞানীরা আমাদের উপর যেসব ইনজেকশন আর এক্সপেরিমেন্ট চালিয়েছিল তারই ফল এটি। আমাদেরকে বলা হয়েছিল এই পরীক্ষার ফলে আমরা কখনো বুড়ো হব না এবং আমাদের যৌবন চিরকাল অটুট থাকবে। বিজ্ঞানীরা বাইরে যাওয়ার পথও বন্ধ করে দিয়েছিল, আর যে দু একটা গোপন পথ খোলা ছিল সেটা শুধুমাত্র বিজ্ঞানীরাই জানত। জাপানি বিজ্ঞানীরা তো সেখানেই থেমে থাকেনি। তারা তাদের এক্সপেরিমেন্টকে এক চরম পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিল। তারা এমন এক সেনাবাহিনী তৈরি করতে চেয়েছিল যে যারা কখনোই মরবে না, মানে হাজার আঘাত করার পরও তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আর এই সেনাবাহিনী দিয়ে তারা পুরো বিশ্বকে দখল করে নিতে পারবে। ক্যাপ্টেন আর জেসিকা তখন অনেকটা ভয়ে ভয়ে বাইরে বেরোনোর পথ জানতে চায়। তখন ওই সৈনিককে জানায় যে প্রথম পথটি অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু দ্বিতীয় একটা পথ আছে, তবে ওটা একটা মৃত্যু ফাঁদ, মানে ওখান থেকে হয়তোবা কেউই ফিরে আসতে পারবে না। অন্যদিকে বেন এবং বাকি সৈনিকরা গুহার প্রবেশপথের বাইরে পৌঁছে দেখে যে পাথর ধসে অলরেডি সেটা বন্ধ হয়ে গিয়েছে। তারা যে সেখান থেকে কোনো মতে বের হতে পারবে না এটা ভেবেই তো অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর ঠিক তখনই সে অদ্ভুত ক্রিয়েচারগুলোর একটি বেনের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে গুরুতরভাবে আহত করে ফেলে। বাকি সৈন্যরা তখন ক্রিয়েচারটির মাথায় একের পর এক গুলি চালিয়ে অবশেষে তাকে নিস্তেজ করে ফেলে। সবাই তখন অবাক হয়ে দেখতে থাকে যে এদের শরীর পুরোপুরি বদলে গিয়েছে এবং সম্ভবত এদেরকে কেউ বাইরে থেকে নিয়ন্ত্রণ করছে। ক্রিয়েচারটির মাথায় কিছু সংকেত এবং সে কত বছরের সৈন্য তাও লেখা আছে। অর্থাৎ জাপানি বিজ্ঞানীরা মানুষকে জানোয়ারে রূপান্তর করার জন্য যে ইনজেকশন তৈরি করেছিল এগুলো হলো তারই পরিণাম। অবশেষে দেখা যায় জেসিকা একটা গোপন পথ খুঁজে পেয়েছে এবং ক্যাপ্টেনও সে জাপানি সৈন্যটিকে সাথে নিয়ে এগোতে থাকে। এদিকে বেন তার প্রেমিকা এবং দুজন সৈন্যকে নিয়ে অন্য একটা চেম্বারে পৌঁছায়। সেখানে তারা আরও একটা ভয়ঙ্কর ক্রিয়েচার দেখতে পায়, যার উপর আরও উচ্চতর পরীক্ষা চালানো হয়েছিল। সেখানে তারা একটা টিউবও পায়, যার ভেতরে সোনালি রঙের তরল পদার্থ আছে। বেন বুঝতে পারছিল যে এই দ্বীপে যে গুপ্তধনের কথা বলা হতো তা কোনো সোনাদানা নয়, বরং এই রহস্যময় লিকুইড, যা মানুষকে অমর আর ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত করতে পারবে। এটা জানতে পারার পর তো বেনের প্রেমিকার প্রচণ্ড লোভ হচ্ছিল। সে বলে যে আচ্ছা, আমরা যদি এটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করি তাহলে তো অনেক টাকা পাবো, তাই না? কিন্তু এর যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা না ভেবেই তো সে লিকুইডটি নিজের কাছেই রেখে দেয়। তারা যখন বাইরে বের হওয়ার জন্য একটা বড় দরজা খোলে, ঠিক তখনই তাদের সামনে একটা গাছ শিউরে ওঠার মতো দৃশ্য ফুটে ওঠে। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এক বিশাল ইমমর্টাল সেনাবাহিনী। এরা জাপানি বিজ্ঞানীদের সেই ফাইনাল সোলজার, যাদের কোনো ব্যথাও নেই, মৃত্যুও নেই। তাদের শুধুমাত্র একটাই লক্ষ্য, যাকে সামনে পাবে তাকে শেষ করে দেবে। বেন আর তার সঙ্গীরা তো ভুল করে সেই পুরো বাহিনীকে জাগিয়ে দেয়। তখনই ক্রিয়েচারগুলো তাদের উপর হামলে পড়ে। একজন সৈন্য তলোয়ারের আঘাতে নিমিষেই প্রাণ হারায়। বেন তখন তার প্রেমিকা আর অন্য এক সৈনিককে নিয়ে প্রাণপণে দৌড়ে একটা চেম্বারের নিচে আশ্রয় নেয়। চারিদিকে শত শত কঙ্কাল আর গলিত লাশের স্তূপ দেখে তারা শিউরে ওঠে। তারা তখন ক্যাপ্টেন আর জেসিকার দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আবার সে ইমমর্টাল সেনাবাহিনীরা পুরো গুহায় ছড়িয়ে পড়েছে। একটা ক্রিয়েচারের হামলায় অলরেডি বেন মারাত্মকভাবে জখম হয়ে যায়। তার অবস্থা দেখে প্রেমিকা তো প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে, আর বেনকে বাঁচাতে এইবার সেই সোনালি লিকুইড বা ইনজেকশনটা তার শরীরে পুশ করে দেয়। তার ধারণা ছিল যে এতে হয়তোবা বেন বেঁচে যাবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তো বেন পরিণত হয় এক ভয়ঙ্কর দানবে। সে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর নিজের প্রেমিকার ওপর হামলে পড়ে তাকে পুরো ছিঁড়ে ভুড়ে মেরে ফেলে। ক্যাপ্টেন এবং তার শেষ বেঁচে থাকা সৈনিকটিকে তখন সে ইমমর্টাল সেনাবাহিনী ঘিরে ফেলে। ক্যাপ্টেন প্রথমে তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠে না, সেও ওখানে মারা যায়। এদিকে জেসিকা কোনো মতে তার প্রাণের মায়া ত্যাগ করতে একটা পানিপথ খুঁজে পায় আর সাঁতরে উপরে উঠে আসে, কিন্তু বিপদ তার পিছু ছাড়েনি। পানি থেকে উঠে আসা মাত্র এক সেনাবাহিনী আবার তাকে ধরে ফেলে আর জেসিকাকেও সেখানে মেরে ফেলে। ধীরে ধীরে ওই সৈন্যদলের বিশাল একটা বাহিনী গুহা থেকে বাইরে বেরিয়ে পৃথিবীতে পা বাড়ায়। তাদের উদ্দেশ্য এখন একটাই, সামনে যা পাবে তাকেই ধ্বংস করবে। অর্থাৎ খুব শীঘ্রই এক নতুন আর ভয়াবহ যুদ্ধ শুরু হতে চলেছে, যেখানে মানুষ নয় বরং রাজত্ব করবে ল্যাবে তৈরি হয় এক অমর সেনাবাহিনীর দল। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।